সন্ধ্যা নামতে কিছুক্ষণ বাকি রয়েছে এবং গোধূলির অস্তমিত সূর্যের আভা এবং রক্তিমতা আমাদেরকে উজ্জীবিত করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সামনে যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদা, আমরা তার সন্তান এবং তাদের আদর্শ, তাদের বাণী আমাদের সমাজ জীবনকে উজ্জীবিত করে। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে যে আমরা কি বলতে চাইছি। আমরা যেটা বলতে চাইছি এটা খুব ঐতিহাসিক, অবশ্যই কঙ্কালেশ্বর মন্দির, এবং কঙ্কালেশ্বর মন্দির অবশ্যই বর্ধমানে খুব বিখ্যাত। কিন্তু নবনীর সম্পর্কে যদি কিছু না বলা হয় সেটা অবশ্যই অতৃপ্তি থেকে যাবে, অতৃপ্তি থেকে যাবে। তাই তৃপ্তি লাভের জন্য যারা বসে আছেন, আমি সহকর্মীদের দেখাতে বলবো, তারা এটা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে তারা আছেন, কেন আছেন, কিভাবে আছেন, তাদের জীবনের বিভিন্ন বোধ উপলব্ধি বিভিন্নভাবে তাদেরকে স্পর্শ করেছে। তাই ঠাকুরের চরণ স্পর্শ করে, মায়ের চরণ স্পর্শ করে আমি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা দিয়ে শুরু করতে চাইছি। তারপর প্রত্যেকের কাছে আসবো, তাদের জীবনের কথা আমরা শুনতে চাইব, যেটা উচিত আমাদের। হ্যাঁ, তার আগে যে এখানকার যিনি বিধায়ক আছেন দক্ষিণের খোকন দাস, তার উদ্যোগ এবং সহযোগিতায় এর প্রাণ স্পর্শ পেয়েছে, আর ঠাকুরের আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ। তাই কবি বলছেন, শক্তি চট্টোপাধ্যায় আপনারা প্রত্যেকেই জানেন, খুব বিখ্যাত কবি। কবিতার নাম সম্পর্ক। আমি 2-4 লাইন পড়ে তারপর বলি। বলছে, সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞাসা করলো, কোন সম্পর্কটা? হ্যাঁ, ঠিক যে সম্পর্কের কথা আমি বলতে চাইছি, এরা প্রত্যেকে আমার বাবা এবং মা, এরা আমাদের মাতৃতুল্য, পিতৃতুল্য। এদের জীবনে অনেক যন্ত্রণা আছে। জীবনবোধের বিভিন্ন তরি পার করতে 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 আজ এই যে প্রান্তবেলা এসে নবনীরে তারা রয়েছেন। এরা সন্তান হারানো বা সন্তানকে দূরে চলে যাওয়ার এর অনেক কারণ আছে। কারণগুলো ব্যাখ্যা হবে। শুরু করি আমরা। আমি প্রথমেই আপনাকে দিয়ে আসি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়ায় ছিল। এইখানে আমি বর্ধমানে কাজ করতাম। আমার বাড়িও নাই, ছেলেও নাই, স্বামীও নাই, কেউ নেই, ওই জন্য এখানে চলে এসেছি। এখানে নবনীরে আছেন, এক তো ঠাকুরের পাশে রয়েছেন। আমরা প্রত্যেকেই হচ্ছে যে যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি আমাদের শ্রদ্ধা প্রত্যেকের আছে, আপনারও হচ্ছে মা শারদার প্রতি রয়েছে। এখানে এসে মনের তৃপ্তি, মনের বিকাশ, মনের ভাবনা পান, সব ঠিকঠাক পান আপনি? হ্যাঁ, এখানে ভালোই আছি। হ্যাঁ, এখানে আমরা ভালো থাকি, ভালোই আছি এখানে। অতীতের কোনো গন্ধমাখা স্মৃতি যা ধুলট হয়ে গেছে, যা আপনার চোখ ছলছল করছে, ইতিমধ্যে আমি সবে শুরু করেছি, কোনো গন্ধমাখা স্মৃতি আপনার মনে পড়ছে, কোনো অতীতের কোনো ঘটনা যা আপনাকে? সেটা তো মনে পড়েই, সেগুলো কি ভোলা যায়? বিকেলে নির্মাণ ছেড়ে বাসা, সমস্ত পাখিরা তাদের বাসায় ফিরে যায়। ঠিক তেমনি মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষকেও তাদের নীড়ে ফিরতে হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিস্থিতির মধ্য দিয়ে। তারা কেন আছেন, কী জন্য আছেন? তারা কি কালের আবর্তে কোনো স্রোতে ভেসে এসেছেন? না, তাদের সন্তান আছে, তাদের সন্ততি আছে, তাদের পরিবার আছে। কিন্তু তারা কেন এই জায়গায় অবস্থান পরিবর্তন করেছেন তারাই বলতে পারবেন। তাদের ব্যথা তারাই বোঝেন। আমরা ব্যথা ভাগ করতে আসিনি। আমাদের সংবাদপত্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আসবো। নমস্কার, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এইখানে কাঞ্চননগর। হ্যাঁ। এখানে কত বছর আছেন আপনি? এই বৃদ্ধাশ্রমে এখনো 5 বছর হয়নি। কেমন, মানে মনের তৃপ্তিটা কেমন? সব থেকে যেটা বড় প্রশ্ন না, মনের শান্তি, মনের বিকাশ, কতটা শান্তি পান এখানে? এখানে আমি খুব শান্তিতে আছি। হ্যাঁ। পরিবারে কেউ আছে তো নিশ্চয়ই? পরিবারে কেউ বলতে আমার শ্বশুরবাড়ি ভাসুর দেওর এরা আছেন, আর বাপের বাড়ি ভাই বোন এরা আচ্ছা, আর কেউ স্বামী ছেলে কেউ নেই। আমি আপনার কাছে আসি একবার। নমস্কার মা, আপনার বাড়ি কোথায়? চন্দননগর। ঐতিহাসিক জায়গা, ফরাসি বিপ্লবের জায়গায় আপনি মানুষ, এবং পরিবার তো নিশ্চয়ই আপনার আছে, এবং তারা কি অবস্থান করতে জায়গা আপনাকে এই জায়গায় নিয়ে এলো? পরিবার বলতে আমার একটি সন্তান ছিল,
গত 8 বছর এক্সপায়ার করেছি। তারপর আমি ঠিক করলাম যে আমি বৃদ্ধাশ্রমেই চলে যাব। বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই আছে, কিন্তু আমি খুব একটা যোগাযোগ কারোর সঙ্গে রাখি না। এখানে যেখানে এসেছি আমি শান্তিতে আছি, আমার দেখার কেউ নেই। মনে তো সবারই পড়ে আপনার অশ্রু ভেজা জল, যা আমাকেও অন্তত স্থিমিত করে দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বেঁচে দুটো নাতিকে নিয়ে আছি, নাতি দুটো আছে আমার। মেয়ে রেখে গেছে মাত্র 40 বছর বয়সে, হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে। সবসময় তো মনে পড়ে তার কথা। সব সময় যেখানে যাচ্ছি খুঁজে বেড়াচ্ছি, সারা পৃথিবীতে যদি কোথাও দেখতে পাই। এরকম সান্নাটা পরিস্থিতি হবে এটা আমার কাঙ্ক্ষিত ভাবনা ছিল না। জীবনবোধ খুব গুরুত্বপূর্ণ, জীবনবোধের সরলরেখা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা যেন কেউ ভুলে না যাই। তাই যারা আওয়াজ পাচ্ছেন ফোঁস চোখের জল, ধরে রাখা যাচ্ছে না। আমিও পারছি না, কারণ আমার একটি কন্যা সন্তান আছে। পৃথিবীতে বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে কখন কি হয় কেউ বলতে পারে না। তাই এদের কথা বলে একটু মনের তৃপ্তি আমরা অন্তত প্রকাশ করতে চাই। আপনার বাড়ি কোথায় ছিল? আপনার বাড়ি? টাটায় বাপের বাড়ি আর হাওড়ায় শ্বশুর বাড়ি। ছেলে মেয়ে? কিছু বলবো না। কি বলি বলুন তো? আমার মেয়ে 4 বছর বিয়ে হয়েছিল। তারপর আমার হাজবেন্ড চলে যেত, আমার মেয়ে আমাকে ওর কাছে নিয়ে গেছিল। আমি পোস্ট অফিসে কাজ করতাম। বললো, মা তুমি একা থাকবে, তুমি আমাদের কাছে থাকো। তো ও আমাকে নিয়ে গিয়ে খুব ভালো রেখেছিল, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় আপনারা নবনীরে যাদের দেখছেন তারা আমাদের কথা আটকে যাচ্ছে, জানেন তো। ভাবিনি প্রতিদিন রাজনীতির বিশ্লেষণ করি আমি, নয়ন রায়। আমিও তো মানুষ, আমারও হৃদয় আছে, আমারও রক্ত সঞ্চারিত হয়, প্রভাবিত হয়। তাই চোখের জল ধরে রাখার অবস্থা আমারও নেই, কিন্তু কিছু করার নেই। আমাদের কাজটা করতে হয়, জল শক্ত করে কাজটা করতে হয়। এদের পরিণতি এই জায়গায় হবে সেটা আমরা ভাবিনি। যাই হোক, কয়েকটা লাইন দিয়ে অন্তত কিছু কথা বলতে চাইছি। বলছে রে, কবিতার নাম বৃদ্ধাশ্রম, জানেন তো। খুব বিখ্যাত কবি এরূপ নয়, আফতাব মল্লিকের লেখা। বলছে, বাবা তুই নাকি আর আসবি না আমার কাছে। এরা সবাই বলছে, আমি কিন্তু বিশ্বাস করিনি। তাই কখনো হয় বল, ছেলে কোনোদিন মাকে ছেড়ে থাকতে পারে? এরকম না, ছেড়ে থাকতে পেরেছে, জানেন তো। কঠিন কঠোর বাস্তবের জমিতে দাঁড়িয়ে এরা আছে। এদের চোখের যে সমস্ত দেখছেন, কেউ কিন্তু ভাববেন না কোনো শখ করে কাঁদছে তা। তাই ঠাকুরের কাছে তারা বাকি জীবনটা কাটাতে চান। আর তার সঙ্গে নবনীরের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এটা বাস্তব সত্য। দেখুন, আমাকে অনেকে হয়তো সমালোচনা ভাবেন আমি করি না। আমার একটা হৃদয় আছে, আমারও শরীরে রক্ত, ধমনীতে শিরা, উপশিরাতে রক্ত প্রভাবিত হয়, এবং আমারও কিছু শব্দ ব্রহ্ম আছে। কিন্তু খোকন দাস আজ থেকে 25 বছর আগে যে খোকন দাসকে আমি দেখেছি ব্যক্তিগত স্তরে, রাজনৈতিক কর্মী অবশ্যই, তো সমাজকর্মী একজন। এত বড় প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে এদের আশীর্বাদটা খুব গুরুত্বপূর্ণ। খোকন দাস যেটা পান, তিনি আমাদের বিধায়ক, তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল। তিনি এরকম মানুষের কাছে থাকুন এবং মানুষের মধ্যে থাকুন। আমাকে ভাববেন না, উল্টো দিকে যারা সমালোচনা করেন ভাববেন আমি বাস্তব অবস্থানগত কঠিন জায়গা থেকে এসে কথাগুলো বলতে এসেছি। এটা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা। আপনার বাড়ি কোথায় মা? আপনার বাড়ি কোথায়? সোনামুখী, বাঁকুড়া সোনামুখী। পরিবারে কে কে আছে মা? পরিবারে আমার বাপের বাড়ি ভাই বোন সবাই আছে, শ্বশুর বাড়িতে দাও ননদ সবাই আছে। কিন্তু আমার ছেলে আজ 2 বছর আগে মারা গেছে। কত বছর আগে? এই 2 বছর আগে। স্বামী মারা গেছে 3 বছর আগে। আমার সমস্ত সম্পত্তি নিয়ে আমাকে বাড়ি দাঁড়িয়ে দেয়। তখন আমার যে কাউন্সিলর, উনি আমাকে এখানে রেখে গেছেন। স্বামী মারা যায়, সন্তানের কথা শুনলেন, তবু এখনও আছে। এদের প্রতি মুহূর্তে সন্ধে হলেও সন্ধ্যার বাতি যখন জ্বলে মন্দিরে যুগাবতারের সামনে, মা শারদার সামনে, ঠাকুর বলেছেন যে মনকে শক্ত করো,
শক্তই হচ্ছে বীজ বপনের ক্ষেত্রে উন্মেষের একটা উজাগর পরিস্থিতি, কিন্তু মাতৃশক্তি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। যদি চোখের জল, তাদের নারী শক্তি যদি চোখে জল পড়ে, সেটা ভালো লাগে না। অত এই সন্ধ্যায় যে বিকশিত মন নিয়ে এসেছিলাম, বিকশিত মন নিয়ে আছেন, সোনামুখী থেকে এসছেন, ভালো আছেন এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে টিকোরহাট। টিকোরহাট। আপনি তো লোকাল, আপনার কি পরিস্থিতি? একই অবস্থা আমার। আচ্ছা, সন্তানরা দেখে না কেন? আমার প্রশ্ন, আমিও তো সন্তানের পিতা, আপনার নেই সন্তান, আমিও তো সন্তানের পিতা, আমারও পরিবার আছে। সমস্যাটা কি বোঝা হয়ে যায় নাকি? মানে কারণটা কি? অসুখ করেছিল, আমার ছেলে মারা গেছে। আপনার ছেলের অসুখ হয়েছিল, কিন্তু বাবা মাকে ফেলে দেয়, যাদের গর্ভে, মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তারা ভুলে যায় কি করে? এই মমত্ববোধ, এই ভালোবাসাটা ভুলে যায় কি করে? এখন তো এই বাস্তবে সেটাই হচ্ছে। আপনার সঙ্গে কথা বলবো, আপনারও একই পরিস্থিতি। আবার আমি আপনার দুঃখের ভাগিদারি হতে চাইছি। এবং দেখুন, অশ্রু কখন নিচে পড়ে সেটা কেউ বলে দেয় না। আপনি একটু জীবন অভিজ্ঞতা বলুন না, আপনার কি হয়েছিল? আপনাকে এই জায়গায় কেন বাধ্য করেছে আসতে? বাধ্য করেছে, আমার মা বাবা নেই, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার সন্তান নেই, কিন্তু আমার থাকবার জায়গাও নেই। তাই আমার দাসবাবু এখানে আমাকে আশ্রয় দিয়েছে বলেই আমি আজকে একটু এখানে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি। আমি চেয়েছিলাম একটি সন্তান, ভগবান কিন্তু আমাকে দেয়নি, কিন্তু সব কিছু শখ আমার মিটে গেছে। আমার দাসবাবু এখানে আশ্রয় দিয়েছেন, আমি এখন শান্তিতেই আছি। আপনার নামটা মা? আমার নাম হয়েছে অমিতা দত্ত। তো আপনি কত সাল থেকে আছেন এখানে? এটা 2.5 বছর। তাহলে আপনার নিশ্চয়ই 2020-তে তখন আপনি ছিলেন? 2020 আগে এসছেন তো, মানে 21 এসছেন নাকি? 20 পরে এসছেন। আচ্ছা, আপনার? আমার নাম শোভা দাস। আমার এখানেই, আমি এখন বাড়ি ছিল গ্রাম সাইডে, তা আমি গ্রাম সাইডে তো কেউ নেই বলে আমি এখানে এসে একটা অঙ্গনওয়াড়ি কাজ করতাম। তা কাজটা আমার রিটায়ার হওয়ার পর আমি এখন এইখানে এসেছি। এখানে আমাকে দাসবাবু এখানে নিয়ে এসছে, কিন্তু আমি এখানে এসে খুব ভালো আছি। আমাদের এই ঠাকুর আছে রামকৃষ্ণ সারদা মা, আমরা সন্ধ্যেবেলা প্রার্থনা করি, সকালবেলা পুজো করি, আমরা খুব আনন্দে বা শান্তিতে আমরা এখন বাস করছি। আমার এমনি কেউ নেই, ভাই বোন যারা ছাড়া এমনি মা বাবা কেউ নেই। হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স। আমি এখানে শান্তি কোথায় পাওয়া যায় এর উত্তর, হ্যাঁ, আমি আসবো মহাদেবদার কাছে। মহাদেবদা, আপনি আমাকে আসুন আমার কাছে একবার। এদের অশ্রু ভেজা জল মনকে অত্যন্ত চঞ্চল করে তুলছে, মন অত্যন্ত খারাপ হচ্ছে। আমি প্রতিদিন আমার জীবন বোধে বলছি, আমি প্রতিদিন পোস্টমর্টেম করি, পলিটিক্যাল পোস্টমর্টেম করি, কিন্তু এর বাইরে একটা বিরাট বৃহত্তর জগৎ রয়েছে, যেটা হচ্ছে এদের। আপনারা এই যে প্রতিদিন যে সেবাটা দেন, এতে মানসিকভাবে অনেকটা তৃপ্তি পান। এবং তার উপরে আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, তার উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। এদের দেখে আপনাদের মন শরীর যখন বাড়ি ফিরে যান তখন ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো কষ্ট হয়। বলছি, আমাদের ধরুন এই যে আপনি বললেন নবনীর বাসা, নতুন বাসা, এই নতুন বাসার মস্তিষ্কে আমাদের বিধায়ক খোকন দাসের মাথা থেকে এসছে। আসার পরে এবার ধরুন সে তার ভাবনা এসেছিল যে যার কেউ নেই, ধরুন তার বিয়ে হয়নি, অবিবাহিত অবস্থা, কিংবা হয়ে গেছে, মারা গেছে, স্বামী স্ত্রী তো আমাদের এখানে আছে। হ্যাঁ, তো এরা কান্নাকাটি হয়তো আনন্দ অশ্রু করছে, এখানে দুঃখের কান্না কিছু নেই। ভেতরে যন্ত্রণাটা, দুঃখের কান্না এখানে করার কোনো ব্যাপারই নেই। তার কারণ আনন্দ অশ্রু হতে পারে। ঠাকুরমা, খোকনই বলেছে ঠাকুরমাকে নিয়ে আসবে, তাকে প্রার্থনা করবে। আমাদের তো এখানে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা এখানে, আমি ব্যক্তিগত হিসাবে আমি এখানে ধরুন স্বেচ্ছাসেবক হিসেবেই আছি। হ্যাঁ, তারপরে আমাদের সব ওদের দেখবার জন্য প্রত্যেকের মায়না করা এখানে সব ব্যবস্থা করা আছে, রাঁধুনি থেকে ম্যানেজার থেকে নাইট গার্ড থেকে সব ব্যবস্থা আছে। কোনো দিকে ত্রুটি আমাদের বিধায়ক সাহেব রাখেনি। এবং এদের আমি বলছি, এদের কোনো প্রবলেম আপনি জিজ্ঞেস করতে পারেন, এদের সঙ্গে কোনো প্রবলেমের কোনো ব্যাপারই নেই। তাদের কাপড় চোপড় থেকে খাওয়া দাওয়া থেকে, এইবার ধরুন সংসারে থাকতে গেলে একটু না কোনো দিন নুন কম হবে, কোন বেশি হবে, এগুলো হতেই পারে।
তাছাড়া আমার ব্যক্তিগত এবং প্রত্যেকের সঙ্গে আপনি কথা বলতে পারেন যতটুকু যায়, এরা একটা ক্ষোভ, মায়ার কান্না একটা থাকতেই পারে, একটা ক্ষোভের কান্না নয়, মায়ার কান্না এবং আনন্দ অশ্রু, অনেক ফেলে আসা মুহূর্তের কান্না, এবং এই আনন্দের একটা আনন্দ অশ্রু হতে পারে, সেইটা ভাববেন। এখানে দুঃখ নেই, এখানে কেউ কষ্ট দিচ্ছে না ফ্রিতে, এখানে কোনো আমাদের এখনো সিস্টেম আমরা করি। আমি ওদের জিজ্ঞেস করছি এই কারণে, ওদের তারা অতীত ছিল, আজ তারা ভালো আছে। আমি মানুষ, আপনিও মানুষ, শুধু পার্থক্য সিদ্ধারার পুরোনো জায়গার একটা চিন্তা ভাবনা, তার মায়া থাকবে, আমারও তো থাকবে। আমার চাকরি রিটায়ার হয়ে গেলে, সারা জীবন চাকরি করলাম, সেই সংসারের সেই চাকরির এখনও আমি পেনশন পাচ্ছি, আমার সংসারকে চালিয়ে এসেছি, কিন্তু সেই চেয়ার থেকে যখন চলে আসছি তখন একটা মায়া আসবেই। এটা মানব জীবনের নিয়ম, এটা মানবিক নিয়ম, সেটাই বলছি। কিন্তু দেখতে হবে যে আমার চাকরি কি দিয়েছে, আমাকে সংসার চালাবার দিয়েছে, আমি যেমন কর্ম করেছি সারা জীবন ব্যবস্থা দিয়েছে। এইখানে আমাদের মস্তিষ্ক, যেটা খোকনের মস্তিষ্কই এসছে এটা, এবং সুন্দরভাবে আগামী দিনও হচ্ছে। তারপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আপনার কথা বলছি, এটা হচ্ছে মা কঙ্কালেশ্বরের প্রাঙ্গণ। এবার মা কঙ্কালেশ্বরের আশীর্বাদই সব কিছু হয়েছে। আজকে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, খোকনের উন্নয়ন বলুন, রাজনৈতিক উন্নয়ন বলুন, আজকে 10টা 20টা থেকে 125টা আমরা যেটা ওখানে আমরা করব, গণবিবাহ হবে 15 তারিখে, দেখতে পাবেন সেই যে উন্নয়ন। এবং পাশাপাশি দেখুন আজকে রবিবার প্রায় 1,500 লোক এখানে প্রসাদ পেয়েছে, এবং সেটা বিনিময়ে 10 টাকা, মানে কি 10 টাকা একটা সামান্য কুপন, একটা হিসেব করার জন্য যে এই কুপনটা দিলে আমি কতজনের রান্না আজকে তৈরি করব। তাছাড়া টোটালটাই ফ্রি। এবং এই যা কিছু দেখছেন সব আমাদের মা কঙ্কালেশ্বরীর কৃপাতেই হচ্ছে, এবং আমরা খুব আনন্দেতে এখানে স্বেচ্ছাসেবক হিসাবে আছি, এবং এরা খুবই আনন্দে আছে। আমি আপনার কাছে আসবো আবার মহাদেবদা, আমি একটু কথা বলে নিই। এখানে আমরা সত্যি আনন্দেই অনুভূতি ভাগ করতে এসেছি, এবং খোকন দাস বিধায়ক, তার আগে তিনি যে কাউন্সিলর, মা কঙ্কালেশ্বরী মন্দিরের যে ভাবনা, ভক্তিরস, শ্রদ্ধা অনেকটা ফিরিয়ে দিয়েছে তাকে। আজকে এই জায়গাগুলো যা দেখছে সেটা অবশ্যই তার কৃতিত্ব মা করিয়েছেন। আর যেখানে শ্রী শ্রী যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যে কথা বলেছেন, মা শারদা যে কথা বলেছেন, আমরা তার বাইরে এক বিন্দু হাঁটতে পারি না, কারণ তার দেখানো পথ ধরে আমরা চলার চেষ্টা করছি। বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি জামতলা, ঝাড়খণ্ডে। বাড়িতে কে ছিল? হ্যাঁ, বাড়িতে কে ছিল? বাড়িতে এরকম আমি নিঃসন্তান, আমার স্বামীও মারা গেছে, আমার দায়ের ছেলে বউ ওরা আছে। ভালো আছেন এখানে? হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। মা আপনি কোথা থেকে? আমি কলকাতা থেকে এসেছি। আপনার পরিবারে কে ছিল? সবাই ছিল, এখন কেউ নেই। স্বামীর অসুস্থ বলে চলে এসেছি এখানে। স্বামীকে দেখেন কে? আমি দেখাশোনা করি। হ্যাঁ। কলকাতা কোথায় বাড়ি আপনার? রাজবেরি এভিনিউ। অঞ্জলি নাগ। অঞ্জলির বাড়ি রাজবিহারীতে। কথা যে একটু এনাদের সঙ্গে কথা বলি, যারা তো হলো ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছিল। মহাদেবটা বলছিল যে এখানে কোনো ত্রুটি নেই। আমি ত্রুটি বিচ্যুতির কোনো অঙ্ক খুঁজতে আসিনি। আমি নয়ন রায়, আমার একটা জীবন আছে, সত্তা আছে সাংবাদিকতার। রাজনীতির কথা আজকে কোনো কথাই বলতে চাই, বলা উচিত না। ঠাকুরের সামনে আমার ধৃষ্টতারাই বেশি বড় বড় কথা বলার ক্ষমতাই নেই, কারণ ঠাকুর যেখানে বসে আছেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, তার বাইরে আমি তুচ্ছ নগণ্য মাত্র, নিমিত্ত মাত্র, আমি তারই দান। এরা প্রত্যেকে যারা আছে তারা ঠাকুরেরই দান। ঠাকুরেরকে তারা ভক্তি, শ্রদ্ধা, সন্ধ্যারতির মধ্য দিয়ে তাদের জীবনবোধটা প্রতিদিন সকালও কাটে, দুপুর কাটে, রাতও কাটে। আর নীরে যেমন পাখিরা ফিরে যায়, এরাও নীরে আছে, তাই নবনীর। পশ্চিমবঙ্গের আমি বহু জেলায়, বহু জায়গায় আবার ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা হ্যাটস অফ, তার কোনো সন্দেহ নেই। খোকনদার এই উদ্যোগ আগামী দিনে আরও প্রস্ফুটিত হোক, বিকশিত হোক, পূব দিকে সূর্যের মতো হোক। আমি আপনার সাথে কথা বলবো। আপনি কতদিন আছেন? আমি একদম বিগিনিং থেকে আছি। 2020 17 ফেব্রুয়ারি। আচ্ছা, এই ফেব্রুয়ারিতে 5 বছর রিসিভ হবে আর কি। মানে তখন করোনা প্রথম হয়ে গেছে না? করোনা স্টার্ট হয়েছে, আমরা ঢোকার 2-3 মাস পরে করোনা স্টার্ট হয়েছে। ফেব্রুয়ারিতে ওপেনিং হয়েছে 2020-তে। আমাদের মাননীয় ফিরদাস হাকিম সাহেব উদ্বোধন করেছিলেন, পুরমন্ত্রী। বিশালই অনুষ্ঠান, সেই থেকেই আছি এখনো। আচ্ছা, আপনি কি করতেন আগে, মানে পেশাগত জায়গায়? প্রথমে আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা ছিলাম, মিশনারি স্কুলে প্রাইমারি শিক্ষক। আপনার পছন্দের কোনো সাবজেক্ট যা আপনি পড়াতে ভালোবাসতেন? পড়াতে সাথে বিশেষ করে
আমি ইংরেজিটাও ভালো পারতাম, আর বাংলা তো আছে কম। তাহলে বাংলাটা ভালো কবিতা হোক না, ছোট করে এই সন্ধ্যায় মুখরিত এক লাইন হোক অন্তত, আপনি আপনার কবিতা শুনে অন্তত এরা মুখরিত হবে। গান গান আচ্ছা, আপনারা যখন এসছেন মানে আমি শক্তি চট্টোপাধ্যায়ের 4 লাইন একটা আবৃত্তি শুরু করেছিলাম শক্তি চট্টোপাধ্যায় লেখা দিয়ে। আমি ওই দাঁড়াও বলে কবিতাটা আমার সম্পূর্ণ মনে নেই, আমি কয়েক 4 লাইন বলি। মানুষ বড় একা, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় অসহায়, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় ক্ষুধার্ত, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। মানুষ বড় অসহায়, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। আজকে আপনাদের চ্যানেলও এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই যে প্রচার করছেন, এইটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি একটা, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদও দিচ্ছি এই জন্য। আমরা ধন্যবাদ। আমাদের সমাজ জীবনে আমাদের কাজই হচ্ছে এটা, নিপীড়িত পীড়িত পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ রোল আমরা প্লে করি। তাই আপনাদের আশীর্বাদ থাকলে আমরা দ্য কোয়েরি অনেক দূর যেতে পারবো। তাই শক্তি চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় কবি। আমারও আপনার এই হাসি আমাকে মুগ্ধ করেছে, তার কোনো সন্দেহ নেই। আশা করি যে মহল যে পরিবেশ আছে তা অন্তত আপনার এই কবিতার মধ্য দিয়ে অন্তত কিছুটা হলো উচ্চারিত হলো। মাননীয় যে আমাদের বিধায়ক সাহেব, তার শ্বাস আমি প্রথম থেকে কিছু এসেছিলাম, তার চিন্তার ধারা এবং তার দূরদর্শিতা অসাধারণ। মানব প্রীতির জন্য যিনি যা করছেন, একের পর এক ডেভেলপ করে যাচ্ছে। আমরা 5 বছর আগে যা এসে এখানে দেখেছি, তার থেকে এখন অনেক কিছু এখানে করেছেন। মানে ভাবাই জানে যে এটা বর্ধমান শহর, এখানে এক সময় আগে শিয়াল ডাকা হতো, শিয়াল ডাকতো স্টেশন থেকে কাঞ্চননগর যেত না। আজকে এটা যে পরিস্থিতি পরিবর্তিত অবস্থার যে জায়গায় নিয়ে গেছে, অবশ্যই বিধায়ক সাহেবের রয়েছে, তার সঙ্গে আপনাদের মতো মানুষের আশীর্বাদ তো সঙ্গে থাকছেই। আমি যেহেতু শহরের লোক, দমদমে আমার বাড়ি। আচ্ছা, আমি এখানে এসেছি, এখানে এসে ভালোই লেগেছে। 5 বছর থাকা আমার একটা জায়গা। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন। কারণ হচ্ছে আমি একটা সোমা পালের একটা বিখ্যাত কবিতা, আমি কবিতাগুলো কালেকশন করি, জানেন তো, বৃদ্ধাশ্রমী একই কথা। তো ওনার গান শক্তি চট্টোপাধ্যায় কবিতা আমারও প্রিয় পছন্দের কবি। বলছে, মাকে বেঁচে আসে যে সন্তানরা বৃদ্ধাশ্রমে, একসময় বংশের প্রদীপ ভেবে মূর্তির পায়ে শত মাথা ঠোকে, যত্নে আদর করে ডাকাশে নাম, কালশিটে পরা ঠোঁটে লেগে থাকে, মায়ের আঁচলে আশ্রয় দেওয়া মানুষ আশ্রয়হীনতায় ভোগে। এখানে কোনো আশ্রয়হীনতা নয়, আমার কোনো কবিতা নয়, সোমা পালের লেখা আমি সংগ্রহ করেছি। আমি নিজে কবিতা উপন্যাস ভালোবাসি, পছন্দ করি। আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার। বয়স জিজ্ঞেস করবো, বয়স একদম তরুণ তরতাজা, আপনার হাসিতেই সে কথা বলছে, হাসিতেই বাজি মাছ যাকে বলে। বাড়ি কোথায়? আমার হাওড়ার বাড়ি, আমরা জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, আমার একমাত্র সন্তান 96-এ মারা গেছে। এমনি কোনো বাড়িতে কোনো অসুবিধা নেই, কিন্তু বড় শেষের বড় অনেক করছে, তাদের ফ্যামিলি ট্যামিলি আছে, তারা নিজেদের ব্যবসা এখানে এসে একটুখানি দুঃখ সঙ্গে অ্যাডজাস্ট করে থাকার মতো এসে এমনি এখানে ভালোই আছে মোটামুটি। 2.5 বছর এখানে এসেছি, এমনি অসুবিধা। মানসিক শান্তিতে এখানে পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন। হ্যাঁ, মোটামুটি পাচ্ছি। কেন এই সন্ধ্যেবেলা আমি গান করি, খণ্ডনবাবু গানটা আছে। তাহলে একটু গান তো হোক, ঠাকুরের গান একটা হোক অন্তত, ঠাকুরের গান হোক একটা। খণ্ডন ভব বন্দন জগ বন্দন বন্দিত মায়, নিরঞ্জন নররূপধর, নিরঞ্জন নররূপধর, নির্গুণ গুণময়, মোচন অবধূষণ জগভূষণ, চিরগণকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়, জ্ঞানাঞ্জন বিমল নয়, বিক্ষণে মোহ যায়, ভাস্বর সাগর চির উন্মত, প্রেম পাথা ভক্তার জন যুগলোচর, ভক্তার জন যুগলোচর, তার অনুভব পাক, জিম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর, যোগ সহায় নি। অনেক বড় একটা কথা একদম। আমি
আমার বাড়ি হাবড়াতে, ওখানে বিবেকানন্দ আশ্রম ছিল। আপনি মহলটা না চেঞ্জ মানে পরিবর্তিত অবস্থানগত পরিবর্তন করালেন, মানে চেঞ্জ হলো, এনভায়রনমেন্টটা চেঞ্জ হলো। আপনার ঠাকুরের গান গাইছেন? গান গাইনি আমি, ঠাকুর আমাকে গান গাইছে। আমি জীবনে বাথরুম সঙ্গীত ছাড়া কোনো গান জানতে, ঠাকুর আমাকে গাইয়েছেন। তিনি তো বলেন আমাদেরকে, আমরা তো তারই। আমি কোনোদিন কোনো ফাংশানে গান গাইনি, আমাকে উনি অনুপ্রাণিত করে আমার বিবেকানন্দ আশ্রম 100 পুরনো এখন বেলুড় মঠ নিয়ে নিয়েছে, সেখানে আমি 10-12 বছর ধরে গিয়ে সব গান শুনে শুনে একটুখানি যেটুকু পেরেছি, বিরাট কিছু নয়। আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরের একটা ছোট গান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গান। ঠাকুর রামকৃষ্ণ আমাদের এখানে পেয়ারের এখানে গান। হ্যাঁ অবশ্যই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়, তুমি করুণার সিন্ধু দীনবন্ধু, তুমি করুণার সিন্ধু দীনবন্ধু, হে দয়াময়, হে দয়াময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়, কৃপা করো তুমি দীন জনে, দৃষ্টি দাও প্রভু অন্ধজনে, কৃপা করো তুমি দীন জনে, দৃষ্টি দাও প্রভু অন্ধজনে, আছো সূর্যের আলোয় চাঁদেরও জোছনায়, আসো সূর্যের আলোয় চাঁদেরও জোছনায়, মায়ের মমতা তুমি হে দয়াময়, মায়ের মমতা তুমি হে দয়াময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওগো দয়াময়। আপনি আমার প্রণাম নেবেন। ঠাকুরের একটা প্রতিদিন পেয়ারে গান চাইছে, আর একটা মায়ের দুটো। আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো। আপনার মানে আমি জোরেই বলছি, আপনার বাড়ি কোথায় ছিল? কি করতেন? প্রাইভেট চাকরি করছেন, প্রাইভেট কোম্পানি। এখন ভালো আছেন এখানে? ভালো আছে। ভালো আছেন। কি নাম? অশোক কুমার মিত্র। আচ্ছা, আপনার নামটা? আমার নাম দিলীপ কুণ্ডু। দিলীপ বাবু। পঙ্কজ কুমার মিত্র। আচ্ছা, এই নামের মধ্যে না আসলে নাম এত। আচ্ছা, বলছিলাম যেটা যে চিরঞ্জীবীর শক্তি যাকে বলা হয়, চিরঞ্জীব অর্থাৎ যে ঠাকুর শ্রী শ্রী যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের গান গাইছেন, মা শারদার পাশে রয়েছেন। আপনাদের প্রত্যেকের আশা করি হৃদস্পন্দন ঠিকঠাক হচ্ছে, মানে গানের ঠাকুরের গান শোনার পরে। আমার তো হচ্ছে। তাই প্রতিদিন নতুন নতুন প্রত্যয়ের মধ্য দিয়ে আমাদের জীবনের বিভিন্ন বিভাগে পৌঁছতে হয়। আর এরা যারা আছেন, যারা উল্টো দিকে বসে আছেন, আচ্ছা আমরা একটা অনুরোধ করে দিই, আমাদের দ্য কোয়েরি, আমরা চেষ্টা করলাম যতটা বলবার, এটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সামাজিক কর্তব্য। আপনারা নবনীড়ের না আসবেন, দরকার হলে বিধায়ক সাহেবের ফোন নাম্বার নেবে, আমি মহাদেবতার সঙ্গে কথা বলবো একবার, যে যদি যোগাযোগ করতে চায়, কারণ আমাদের কাছে আর যদি কমেন্টস করতে চান আপনারা, যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, একবার নবনীড়ে ঘুরে যান, শান্তি বিরাজ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাড়ি কোথায় ছিল? এখানে লোকাল। কি করতেন? দোকানে কাজ করতাম, জুতোর দোকান। এখন ভালো আছেন এখানে? একদম বিন্দাস। আপনার বাড়ি? বর্ধমান। কেমন আছেন আপনি এখানে? ভালো আছেন। আচ্ছা, সবাই ভালো আছে, আমরাও ভালো আছি, মহাদেবদাও ভালো আছে, বিধায়ক মাননীয় খোকন দাসও ভালো আছে। ভালো আছে বলেই তো এই যে বিল্ডিংটা দেখছেন, এটা অবশ্য ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সম্ভব ছিল না। তাই সন্ধ্যা নামো হয়েছে, নীরে পাখিরা ফিরে যাচ্ছেন, পাখিরা ফিরে গেছেন, যারা বসে আছেন তারা সন্ধ্যা আরতিতে ব্যস্ত হয়ে পড়বেন। এবং একটা আবেগ ঘন মুহূর্তের মধ্যে আমি এতে কোনো দুঃখ যন্ত্রণার কথা বলতে আসিনি, কিন্তু অতীতে এটার ঘটনা, যে কোনো কথা বলতে বলতে অতীতে স্মৃতি, পরিবার, পরিজন, সমাজ, সব কথা উঠে আসবে। তাই আমাদেরকে ভুল বোঝার কোনো জায়গাতে নেই। আমরা নবনীড়ের পাশে আছি, আমি দায়িত্ব নিয়ে বলছি নয়ন রায়, এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমার কর্তব্য। মহাদেবদা, আমরা একটু মাঠে আসুন, আমরা একটু কথা বলি। এবং গোটাটা যেভাবে পরিকল্পনা সাজিয়েছেন,
যা অবশ্যই অবাক করে না, ভাবিয়ে তোলে যে একটা চেষ্টা এবং প্রচেষ্টার ফসল হচ্ছে রে এই নবনীর। তো বহুবার আমি এসেছি এখানে, মায়ের মন্দিরে আসি। আমাদের তো অনেকের সঙ্গে কথা হলো, তারা একদম আপনি যা বলছিলেন ঠিকই বলছিলেন, যে এরা সবাই অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, তো প্রাপ্তি হওয়াটা স্বাভাবিক, তার কারণ আমাদের এদের প্রাপ্তি দেওয়া ভালো রাখার জন্যই তো এত দৃষ্টিভঙ্গিটা। আজকে যে আমাদের বিধায়ক সাহেবের দৃষ্টিভঙ্গি, তার মস্তিষ্ক থেকে এইটাই এসছে যে কেউ নেই, কে দেখবে তাদের। আমার যা ধারণা, আমাদের এই দৃষ্টিভঙ্গিটা আর কোথায় আমার জানা নেই, যে টোটালি ফ্রি, একটা পয়সা তার লাগবে না। তার যদি কোনো পয়সা থাকে, সে গচ্ছিত তার ব্যাংকে থাকবে, সে নিজে তুলবে, নিজে হাত খরচার জন্য দুদিন ছুটি নিল, বাইরে গেল, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের এখানে কোনো পয়সার কোনো ব্যাপারই নেই, টোটালটাই ফ্রি। তার একটাই ক্রাইটেরিয়া যে সে তার কেউ তার থাকবে না। তার যদি স্ত্রী থাকে, স্বামী থাকে, তাহলেও হবে। 60 বছর বয়স হতে হবে এবং তার কোনো সন্তানাদি থাকলে হবে না। সন্তানাদি থেকে হয়তো মারা গেছে, সেরকম কেস আমরা নেব, সেরকম ধরনের নেব। এইটা আমাদের ক্রাইটেরিয়া। মানে যাদের ছেলে মেয়ে আছে তাদের এখানে আমরা স্থান দিচ্ছি না। তখন ছেলে মেয়ে তাদের দেখার দায়িত্ব তাদের। আমাদের যার কেউ নেই তাদের জন্য আমরা আছি, এবং আমাদের সবাই মিলে এখানে অনেকেই সহযোগিতার হাত আছে। আজকে ধরুন আমাদের এই বৃদ্ধাশ্রমে প্রায় 150 থেকে 200 মেম্বারশিপ আছে। তারা প্রতি মাসে অর্থ দেয়, সেই অর্থর বিনিময়তেই আমাদের টোটালটা চলে। এবং বিশেষ করে খোকনের সহযোগিতা তো বেশি, এবং তার উদ্দেশ্য, তার মস্তিষ্ক, সেইখান থেকেই সব হয়েছে। তারপরে তো মায়ের কৃপা আছেই। আজকে ধরুন আজকে এক্ষুনি প্রেয়ার শুরু হবে, আজকে ঠাকুর, মা, খোকনের মস্তিষ্কই আছে যে এরা কি নিয়ে থাকবে। যেটা আপনি শুরুতে বলছিলেন, আমার আরেকটা প্রশ্ন আছে। আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে, আমাদের এই সংবাদ পরিবেশিত হওয়ার পরে মানুষ যোগাযোগ করতে চাইবে, কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি কি লাইভে বলতে পারেন? কন্ট্যাক্ট নম্বর আমাদের খোকনের সঙ্গে সরাসরি এমএলএর কন্ট্যাক্ট নম্বরই সরাসরি যোগাযোগ করে। তারপরে ধরুন যদি একবার বলে দেন, লাইভে রয়েছে, কারণ অনেকে তো হয়তো আস্তে আস্তে বলে দিলে অনেকে লিখতে সুবিধা হবে। আপনারা বিধায়ক সাহেবের নাম্বারটা মহাদেবদা বলে দিচ্ছেন, যারা শুনছেন ওপর দিক থেকে, ওপার প্রান্ত থেকে। এপার প্রান্তে আমি আছি, ওপার প্রান্তে আপনারা যারা দর্শক, যারা দেশ জুড়ে আমাদের সঙ্গে আছেন, আর আপনার বিধায়ক সাহেবের নাম্বারটা আপনার নাম্বার নিয়ে নিন। এটা হচ্ছে 8170071771। ঠিক আছে, আরেকবার বলে দিন আস্তে আস্তে। 8170 মানে 3টে 010007171। ঠিক আছে, 81। ঠিকানা বলে দেবেন। ঠিকানা আমাদের তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হচ্ছে কাঞ্চননগর, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির, বর্ধমান জেলার সদর মিউনিসিপ্যালিটি। এবং মিউনিসিপ্যালিটিতে এটা হচ্ছে 24 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে কাঞ্চননগর, যেখানে ছুরিকাছি বিখ্যাত, সেই কাঞ্চননগর। সেই কাঞ্চননগরে মা কঙ্কালেশ্বরী নাম করলে যে কেউ আমাদের স্টেশন থেকে এখানে পৌঁছে দেবে। এই যে অটোতে, টোটোতে আপনারা পৌঁছে দিতে পারবেন। আসবেন, দেখে যান। আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের সামনেই গণবিবাহ আছে, প্রতিদিন প্রসাদ পাবেন। দুপুরের আগে এসে গেলে এমনি প্রসাদ পেয়ে যাবেন, অসুবিধা কোনো ব্যাপার নেই। এখানে আপনারা আসুন, এই নম্বরে যোগাযোগ করবেন, আমাদের বিধায়ক নম্বর, এলেই আপনি পেয়ে যাবেন, অসুবিধা। অনেক অনেক ধন্যবাদ। মহাদেবদা যা বললেন, মহাদেবদার সঙ্গে আমিও একমত। আমিও অনুরোধ করছি আপনাদের, যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, অবশ্যই বিধায়ক সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আর মহাদেবদার সঙ্গে আপনারা দেখলেন লাইভে উনি বললেন, উনিও সুস্থ থাকুক। আমাদের শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে রইল। আপনি ভালো থাকবেন, আপনারাও সুস্থ একদম একদম। মায়ের কৃপা, ঠাকুর আছে, মা শারদা আছে, বিশেষ করে আমাদের মা কঙ্কালেশ্বরীর কৃপাতেই সব কিছু হচ্ছে। সবার আশীর্বাদ, তাদের আশীর্বাদ যেন সবারকে বর্ষুক, সবাই আনন্দে থাক, এটাই আমরা আশা করছি। একদম। এই ভবনটা যা দেখছেন, লাইট জ্বলছে, প্রায় 4-5 তলা হবে সম্ভবত। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, মাঝখানে কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে বিদ্যাসাগর, আর ওপরে রাজা রামমোহন রায়। অর্থাৎ এইখানে একটা বিপ্লব ঘটেছে, নবজাগরণ হয়েছে। এই নবজাগরণ তো বটেই, নবজাগরণ বটে। এখানে মানুষের মিলিত মেলবন্ধন রয়েছে। যারা বিভিন্নভাবে পরিবার থেকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন, তারা অবশ্যই এখানে মনের শান্তিতে আছেন, মনের গভীরে তারা অবশ্যই ভালোভাবে আছেন।
আর মা কঙ্কালেশ্বর মন্দিরের কথা নতুন করে বলার কিছু নেই। মহাদেবদা যেটা বললো তার সঙ্গে আমি শেষ করব। বর্ধমানের কাঞ্চননগরের ছুরিকাচি বিখ্যাত ছিল, সেটা রাজারা বলেছিল। তার জগৎ বিখ্যাত ছিল, জগৎজোড়ার নাম ছিল আরব সাগর বা সমুদ্র। পশ্চিমের দেশেও কিন্তু কাঞ্চননগর ছুরিকাচি শিল্পের নাম উচ্চারিত হতো, সমাজচারিত হতো, সমার্থক শব্দের সঙ্গে এই ছিল। কিন্তু আজ আধুনিক কসমো ইকোনমিকের যুগে কাঞ্চননগর ছুরিকাচি বিলুপ্তির পথে, যার ফলে এখানকার কুটির শিল্প অনেকটা ভেঙে পড়েছে অর্থনৈতিকভাবে। এদেরকে নতুন করে কিছু করা যায় কিনা সেটা বিধায়ক সাহেব বলতে পারবেন। আমরা এসেছি নবনীরের স্বাদ অনুভব করতে আসিনি, আমরা হৃদয়ের কিছু কিছু মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করছি। তাই আমাদেরকে যারা বিশ্লেষণ করে নয়ন রায়, যে বোধহয় সবসময় বিদ্রোহী মনোভাব, সংবাদ, প্রশাসনিক দুর্নীতি, না 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 ভুল করছেন আপনারা। আমি প্রথমে মানুষ, পরে সাংবাদিক। আমি অবশ্যই সমাজ জীবনে পোস্টমর্টেম করি, কাটাছেড়া করি। তার সঙ্গে যে আধ্যাত্মিক দেবতা, বিভিন্ন ধর্ম, যেহেতু বহুত্ববাদে ভারতবর্ষে আমি বসবাস করি, আমি বিশ্বাস করি, আমি নিজে ঈশ্বরের প্রতি আবার শ্রদ্ধা রয়েছে। আর নবনীরকে দেখে আমার মন ভরেছে, কারণ আমি শহরের মানুষ। আমি বিধায়ক সাহেবকে চিনি, তিনি আরও এগিয়ে যাক, উন্মেষ হোক, এই জাগরণের আরও বেশি উদ্ভাসিত হোক সূর্যের আলোর মতো। আমাদের সেই শুভেচ্ছা রইল দ্য কোয়েরির তরফ থেকে। আপনারা আমার যারা অতি বড় সমালোচক, তারা ভাববেন না যে আমি খোকন দাস বিধায়ক সম্পর্কে অতিরঞ্জিত করলাম, না। বাস্তবে জমিতে যদি এসে দেখেন আমি যা বললাম তা ঠিক না ভুল। তাই সময় পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের বিষয় ও কর্মকাণ্ডগুলো নিজের চোখে পরকে দেখে যেতে হয়। আর মনুষ্যত্ব দুটোর কিন্তু ব্যাখ্যা করা যায় না। যাই হোক, এখানে ঠাকুরের গান হবে, আমরাও শুনলাম এদের কথা, এরা প্রত্যেকে ভালো আছে, ভালো থাকুক। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সবিত দফাদার, মুনসাফির আলম, কাঞ্চননগর। নমস্কার।